আজকে আমরা সপ্তম শ্রেণীর অনুপাত বিষয়ের অঙ্কগুলো জানব। আমরা কি জেনেছিলাম যে অনুপাত থাকলে কিভাবে লিখতে হয় 3:4, তাই তো? এটাকেই অনুপাত বলা হয়। আর অনুপাত তিন রকমের। গুরু অনুপাত, লঘু অনুপাত এবং সাম্যানুপাত। গুরু অনুপাত কখন বলা হয়? যখন প্রথমের সংখ্যাটা বড় থাকবে, পরের সংখ্যাটা ছোট থাকবে, এই অনুপাতকে বলা হচ্ছে গুরু অনুপাত। যখন প্রথমের সংখ্যাটা বড় থাকবে, শেষের সংখ্যাটা ছোট থাকবে, সেই অনুপাতটাকে বলা হচ্ছে গুরু অনুপাত। লঘু অনুপাত যখন প্রথমে ছোট থাকবে আর পরে বড় থাকবে, সেই অনুপাতটাকে বলা হচ্ছে লঘু অনুপাত। আর সাম্যানুপাত দুটোই সমান থাকবে, এটাকে 1:1ও লেখা যায়, দুটোই সমান থাকবে। তাহলে গুরু অনুপাত কাকে বলছে? গুরু অনুপাত বলছে যার প্রথম সংখ্যাটা বড় থাকবে তাকে বলা হচ্ছে গুরু অনুপাত। আর লঘু অনুপাত যার শেষ সংখ্যাটা বড় থাকবে, অনুপাতের শেষ সংখ্যাটা বড় থাকবে, তাকে বলা হচ্ছে লঘু অনুপাত। আর সাম্যানুপাত দুটোই সমান থাকবে, তখন বলা হচ্ছে সাম্যানুপাত। এটাকে বলা হয় পূর্বপদ, এটাকে বলা হয় উত্তর পদ। তাহলে প্রথমের সংখ্যাটিকে বলা হয় পূর্বপদ আর পরের সংখ্যাটিকে বলা হয় উত্তর পদ। তাহলে যার পূর্বপদ বড় সেটা হলো গুরু অনুপাত, যার উত্তর পদ বড় সেটা হলো লঘু অনুপাত, আর যার পূর্বপদ আর উত্তর পদ সমান তাকে বলা হচ্ছে সাম্যানুপাত। মিশ্র অনুপাত, মিশ্র অনুপাত বা যৌগিক অনুপাত। মিশ্র অনুপাত বা যৌগিক অনুপাত কাকে বলছে? ধরে নাও এরকম থাকছে 2:3, 4:5, 3:2 এভাবে দেওয়া আছে। তাহলে এই যে প্রথম পদগুলো আছে এগুলো গুণ করতে হবে 2:4:3 এর পরবর্তীতে গুণ করতে হবে 3:5:2। তাহলে 4×2 = 8, 3×8 = 24, 3×5 = 15, 15×2 = 30। তাহলে 4×6 = 24, 5×6 = 30, 4:5। তাহলে এটাই হলো মিশ্র অনুপাত। এইভাবে মিশ্র অনুপাত লেখা হয়। এটা তিনটা অনুপাত দেওয়া আছে। প্রথম সংখ্যাগুলো প্রথম সংখ্যার সঙ্গে গুণ করতে হবে, ইস্টু দিয়ে পরের সংখ্যাগুলো পরের সংখ্যাতে গুণ করতে হবে। তা এটাকে বলা হবে মিশ্র অনুপাত। ধরে নাও 2:5 আছে, আমরা এটাকে 5:2 লিখলাম, স্থান পরিবর্তন করলাম, পূর্বপদ আর উত্তরপদ এটা। এবার উত্তরপদটাকে পূর্বপদে নিয়ে আসলাম আর পূর্বপদটাকে উত্তরপদে নিয়ে গেলাম, এটাকে বলা হয় ব্যস্তানুপাত। ব্যস্তানুপাত ব্যস্ত অনুপাত, এটাকে ব্যস্ত অনুপাত বলা হয়ে থাকে। তাহলে আমরা নিয়মগুলো জেনে নিলাম। তাহলে এবার অঙ্কে আসা যাক। কোষে দেখি 2.2। কোষে দেখি 2.2। এক নম্বরে কি বলেছে?
লঘিষ্ঠ আকারে পরিণত করি, প্রত্যেকটি অনুপাতের ব্যস্ত অনুপাত লিখি। আমরা বি নাম্বারটা শুরু করছি। লেখা আছে 36:54। এটাকে লঘিষ্ঠ আকারে পরিণত করতে বলেছে। এই 36-54টাকে এইভাবে লেখা যায়, ভাগ পদ্ধতিতেও লেখা যায়, এইভাবে ভাগ পদ্ধতিতে লেখা যায়। 6 6 36, 6 লং 54, 6 36 6 লং 54। আবার এটা 3 দিয়ে যাবে, 3 দুগুণে 6, 3 3 9। মানে কেটে কুটে যত যত ছোট করা যায় সেটাই করতে হবে। এখানে আমরা একবার ছোট করেছিলাম 6 9, তারপর আবার ছোট করলাম 2 3। মানে কেটে কুটে যত ছোট করা যায় সেটা এখানে নির্ণয় করতে হবে। এটাই হলো লঘিষ্ঠ আকার, এটাই হলো লঘিষ্ঠ আকার। এটাই হলো লঘিষ্ঠ আকার। এর ব্যস্ত অনুপাত কি হয়? এটাকে 2:3 আছে, এটাকে এইভাবে লেখা যায় 2:3। তাহলে এর ব্যস্ত অনুপাত কি হবে? শুধু উল্টে দিতে হবে। ব্যস্ত অনুপাত শুধু উল্টে দিতে হবে, 3টা আগে দিতে হবে, 2টা পরে দিতে হবে। পূর্ব পদটাকে উত্তর পদে নিয়ে যেতে হবে, আর উত্তর পদটাকে পূর্ব পদে নিয়ে যেতে হবে। তাহলে ব্যস্ত অনুপাত এটা, এটা লঘিষ্ঠ আকার আর এটা ব্যস্ত অনুপাত, এটাই আমাদের বের করতে বলেছিল। আরেকটা অঙ্ক করি। একের এইচ নাম্বারটা করি। এইচ নাম্বার কি বলছে? 25xyz is to 625xyz is to আছে, তাহলে নিচে ভাগ হবে 25xyz বাই নিচে 625xyz। এটা এটা কেটে যাবে, এটা এটা কেটে যাবে, উপর নিচে কেটে যাবে। 25 একে 25, 5 এ 5 25, আর থেকে 5, 5 একে 5, 5 একে 5, 6 1 12, 5 দুগুণে 10, 2 25, 5 এ 5 25। আবার একে কাটাকাটি যাবে, 5 একে 5, 5 দুগুণে 10, 2 25, 5 এ 5 25। তাহলে 1/25, তাহলে 1:25। এটা কি হলো? এটা হলো লঘিষ্ঠ আকার। লঘিষ্ঠ আকার মানে কেটে কুটে একবারে ছোট করা। এবার এটাকে আমরা ব্যস্তানুপাতে লিখলে কি লিখবো? 1:25 দেওয়া আছে, এটাকে ব্যস্তানুপাতে লিখলে 25:1, শুধু উল্টে দিতে হবে। এটাই হলো ব্যস্ত অনুপাত। এটা লঘিষ্ঠ আকার আর এটা ব্যস্ত অনুপাত। এবার আসছি 2 নম্বরের অঙ্কে। পূর্ণ সংখ্যা বলেছে। পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা বলতে আমরা 0 +-1 +-2 +-3 +-4 এগুলাকে পূর্ণ সংখ্যা বলা হয়। 0 হতে পারে, 1 হতে পারে, 2 হতে পারে, বা 0 -1 -2 এরকম এইভাবে চলতেই থাকবে। এগুলোকে পূর্ণ সংখ্যা বলা হয়। এগুলোকে পূর্ণ সংখ্যা বলা হয়। এটা পূর্ণ সংখ্যা এইভাবে যদি থাকে এটাকে পূর্ণ সংখ্যা বলা হয় না, এটাকে ভগ্নাংশ বলা হয়। এটাকে ভগ্নাংশ বলা হয়, এটাকে বলা হয় পূর্ণ সংখ্যা। আমাদের এইভাবে নিয়ে আসতে হবে 2 3 4 5 6 এইভাবে। দেখে নাও, প্রথম অঙ্কটাই করি। 2 এর এ কি বলা আছে? 2.5 is to 12.5। এটাকে পূর্ণ সংখ্যা, এটা এটা কিসে আছে বলো তো? এটা আছে দশমিকে, এটা আছে দশমিকে, একে পূর্ণ সংখ্যায় আনতে হবে। তাহলে আগে ভাগ করে নেই, 2.5/12.5 এটা লেখা যায়। এখানে দশমিকের জন্য 1 লেখা যাবে, আর এক ঘরের জন্য একটা শূন্য। এটা 12.5, এই দশমিকের জন্য 1 আর এক ঘরের জন্য 0।
তাহলে 10 10 কাটা, 5 5 25, 5 25 সঙ্গে 125, 5 1 5, 5 5 25, তাহলে 1:5। এখানে দেখো 1/5 আসলো। এই সংখ্যাগুলো এটাকে বলা হচ্ছে পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা 0 ± 1 মানে +1, আবার -1, এটাকে এইভাবে বোঝাচ্ছে আলাদা আলাদা ভাবে। +-2 +-3 মানে +2 -2, এগুলো সবই পূর্ণ সংখ্যা। এখানে দেখো 1 আর 5 এসছে, তার মানে এটা পূর্ণ সংখ্যা। এবার আমরা আসি ই নম্বরে। 22:4:5 7। আমরা মনে হয় এই মিশ্র দশমিককে ভাঙতে জানি। মিশ্র ভগ্নাংশে কিভাবে ভাঙতে হয়, এটার সঙ্গে এটা গুণ করতে হয়, 4 7 28, আর এই 5-এর সঙ্গে যোগ করতে হয়, বা এই নিচে 7টা থেকে যায়। তাহলে 28 29 30 31 32 33, 33/7 হয়। তাহলে 22:33/7। দেখো এটা কি পূর্ণ সংখ্যায় আছে? না, পূর্ণ সংখ্যা নাই, এর নিচে 7 আছে। তাহলে এই 7টাকে উঠাতে গেলে এখানে 22 × 7 করতে হবে একটা, এখানে 7 গুণ করতে হবে, এখানে 7 গুণ করতে হবে। কারণ একটার সঙ্গে গুণ করলে হয় না, দুটোর সঙ্গে গুণ করতে হয়। যা কিছু গুণ করবে ভাগ করবে এই দুটোর সঙ্গে গুণ করতে হবে। তাহলে 22 × 7 = 33/7 × 7। তাহলে কত হচ্ছে? 7 দুগুণে 22 × 7 রাখলাম, এই 7 এই 7 কেটে গেল, 33 হলো। দেখো 22 × 7/33, 3 11 33, আর 11 দুগুণে 22। তাহলে কত হচ্ছে? 7 দুগুণে 14/3। দেখো এটা পূর্ণ সংখ্যা আকারে আসলো, 14/3 পূর্ণ সংখ্যার আকারে আসলো। তাহলে এটা আমরা পূর্ণ সংখ্যা আকারে পেয়ে গেছি। এর ব্যস্ত অনুপাতে কি হবে? শুধু উল্টে দিতে হবে। ব্যস্ত অনুপাত হবে 3:14, এটাই হবে এর ব্যস্ত অনুপাত। এবার আসছি জি নম্বরে। কি বলেছে জি নম্বরটা? 2 এর জি। কি নম্বর কি বলেছে? 1/2-5:7/10। দেখো এটাকে তো ভাঙতে শিখলাম, 5 এ 5 আর 2 এ 7, 7 এ 5 হবে 7/10। এই ভাগটাকে এইভাবে লেখা যায় 7/5/7/10। তাহলে 7/5 ইন্টু উপরে 10 নিচে 7। তাহলে এই 7 এই 7 কেটে গেল, 5 দুগুণে 10। তাহলে 2 বাই নিচে 1 থাকবে, তাহলে কি হবে? 2:1। এটাই হলো নির্ণয় পূর্ণ সংখ্যা। এর ব্যস্ত অনুপাত কি হবে? এর ব্যস্ত অনুপাত 1:2, শুধু উল্টে দিতে হবে, 1:2। এবার আসি 3 নম্বরে অঙ্কগুলোতে। 3 নম্বর অঙ্কগুলোতে বলেছে মিশ্র অনুপাত নির্ণয় করি। মিশ্র অনুপাতটি গুণ অনুপাত, লঘু অনুপাত না সমানুপাত তা লিখি। দেখো প্রথমে কি দেওয়া আছে? 8:6, 3:6, 26:13। এটাকে আমাকে মিশ্র অনুপাত নির্ণয় করতে বলেছে। আমরা মিশ্র অনুপাত কি শিখেছিলাম? প্রথমের সঙ্গে গুণ হবে। তাহলে 8 × 3 × 26
তারপরে ইস্টু দিয়ে এটা দ্বিতীয় সঙ্গে গুণ হবে 6 ইন্টু 6 ইন্টু 13। তাহলে এটাকে উপরে 8 ইন্টু 3 ইন্টু 26 লিখলাম, নিচে 6 ইন্টু 6 ইন্টু 3 13 লিখলাম। এখানে ইস্টু থাকলে এইভাবে লেখা যায় ভাগ আকারে। তাহলে দেখো এখানে 3 দুগুণে 6 কাটলো, 13 দুগুণে 26, 2 2 কাটলো, 4 দুগুণে 8, 3 দুগুণে 6। তাহলে 4 আর 3 পড়ে আছে, তাহলে কি হবে 4/3 বা 4:3। এইভাবেও লেখা যায়, ভাগ থাকবে এভাবে লেখা যায় 4:3। এটা হলো মিশ্র অনুপাত। এটাকে কি অনুপাত বলবো? লঘু অনুপাত, গুরু অনুপাত আর সমানুপাত। এর মধ্যে কি বলবো? এর আগে বড় আছে, তাহলে কি বলবো? গুরু অনুপাত, তাই তো? এটা হলো গুরু অনুপাত। যার পূর্ব পদটা বড় থাকবে সেটাকে বলা হবে গুরু অনুপাত। আরেকটা অঙ্ক করবো, এটাই লাস্ট। ডি নাম্বার 2/3:5 7/8:2। তাহলে মিশ্র অনুপাত কি হবে? মিশ্র অনুপাত কি হবে? প্রথমের সঙ্গে প্রথমের গুণ হবে 2 3 ইন্টু 7 ইন্টু 8, আর দ্বিতীয় সঙ্গে দ্বিতীয় গুণ হবে, ইস্টু লিখে 5 ইন্টু 2 করতে হবে। তাহলে 2 ইন্টু 7 বাই নিচে 3 ইন্টু 8 আসবে, তার নিচে 5 ইন্টু 2, 5 ইন্টু 2। তাহলে এটা ভাগ হিসাবে আছে, এটা উপরে চলে যাবে 2 ইন্টু 7 ইন্টু 5 ইন্টু 2 বাই নিচে 3 ইন্টু 2, 8। 2 দুগুণে 4, 4 দুগুণে 8 হবে। তাহলে কত হচ্ছে? 5 7 35, 3 দুগুণে 6। এটাই হলো মিশ্র অনুপাত। এটাকে তার যাবে না, 5 7 35, 6 যাবে না, এটা মিশ্র অনুপাত। এটা কি অনুপাত? গুরু অনুপাত, লঘু অনুপাত না সমানুপাত? এটা হলো গুরু অনুপাত, কারণ প্রথমে বড় আছে, পূর্বপদটা বড় আছে, এই জন্য এটা হলো গুরু অনুপাত। আজকে তাহলে এ পর্যন্তই। থ্যাংক ইউ।